তিথি পানির ঢেউয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ল, অতি মৃদু স্বরে জবাব দিল, না। তাহলে সৎবোন? শান একটু ইতস্ত করে নিচু গলায় শুধালো, না, আমি রুস্তির রক্তের সম্পর্কের কেউই না। ও, তার মানে তোমরা কাজিন নও? এরপর কিছুক্ষণ সেখানে কেবল পানির ছলাৎ ছলাৎ শব্দ আর রাতের নিস্তব্ধতা বিরাজ করলো। হঠাৎ তিথির মুখের সামনে একটা জোনাকি পোকা এসে স্থির হলো। তিথি তার আঙ্গুলের ডগা দিয়ে খুব আলতো করে সেই আলোর বিন্দুটাকে স্পর্শ করলো। তারপর বিষণ্ণ হেসে বলল, আসলে রুস্তি আর আমার সম্পর্কের কেউ না, ও আমার বেস্ট ফ্রেন্ড। শান একটু অবাক হয়ে বলল, বলো কি, তোমাদের বন্ডিংটা তো একদম আপন বোনের মতো। যে কেউ তোমাদের দেখলে বলবে তোমরা একই মায়ের পেটের বোন। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলল। ধর্ম মস্তিষ্কে হানা দিল পুরনো কিছু অতীত, কিছু স্মৃতি। সে নিষ্পৃহ গলায় বলল, আসলে আপন মানুষদের আর ভালো লাগে না, তাই পরকে আপন করে নিয়েছি। পরের কাছে যদি বুক ভরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়, তবে সেই বিষাক্ত আপনদের দরকার কি? তিথির কণ্ঠের একটা চাপা অভিমান ও কষ্ট মিশেছিল। তিথির মনটা যেন মলিন হয়ে যাচ্ছে দেখে শান নিজে প্রশ্ন ধরন পাল্টে ফেলল। সে আবার সেই চিরচেনা দুষ্টুমির হাসি দিয়ে বলল, আচ্ছা, সব না হয় বুঝলাম, কিন্তু তোমাকে এখন কোন নামে ডাকবো? বউ নাকি বিয়ে? তিথির মেজাজটা আবার চট করে চড়ে গেল। সে কপাল কুঁচকে বলল, মানে কি আপনার? কি আজে বাজে বলছেন? আরে আজে বাজে হবে কেন? লজিক্যালি তুমি আমার বউ, আবার সম্পর্কে বিয়ে। এখন আমি কনফিউজড যে কোনটা বলে রাখলে তুমি বেশি খুশি হবে। তিথি চটা গলায় বলল, আমি আপনার বলাই কি? শান দুই হাত পেছনে দিয়ে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, লাগু তো বটে, তবে বউয়ের আগে একটা হবু আছে। তুমি হলে আমার হবু বউ। তিথির বুকের ভেতর চেপে থাকা পারিবারিক বিষাদটা হঠাৎ করেই বড় ভারী লাগছিল, কিন্তু সে চাচ্ছিল না পারিবারিক বিষাদটা ধরে রাখতে, সেই তিতকুটে অনুভূতিগুলো কাউকে বুঝতে দিতে। তাই মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে সে শানের সাথে মজার ছলে মেতে উঠল। তিথি মুখে একটা দুষ্টুমি ভরা হাসি টেনে বলল, বিয়াই তো দেখি বেশ ভালোই মজা করতে পারে। তিথির মুখে বিয়ান শব্দটা শোনা মাত্র শান যেন আকাশ থেকে পড়ল। সে হঠাৎ নাটকীয় ভঙ্গিতে বুকের বাঁ পাশে হাত চেপে ধরল। চোখ মুখ কুঁচকে যন্ত্রণার এক নিখুঁত অভিনয় করে আর্তনাদ করে উঠল, উফ বিআই, এই বিআই ডাকটা একদম কলিজায় লেগেছে। এখানে বড্ড লাগছে আমার। তিথি খিলখিল করে হেসে উঠল। শানের এমন পাগলামো কথাবার্তা শুনে তার মনের মেঘগুলো উড়ে যেতে শুরু করলো। সে আরেকটু খোঁচা দিয়ে আদুরে কিন্তু বিদ্রূপের সুরে বলল, ওমা, সত্যি বিয়াই? শানের অবস্থা তখন নাজেহাল। সে যেন হার্ট অ্যাটাক করার জোগাড়। দাঁত চেপে কাপা গলায় বলল, উপস, দয়া করে আর বিআই বললেন না বিয়ান, কলিজাটা একদম ফালি ফালি হয়ে যাচ্ছে। তিথি এবার মজা পেয়ে আরো সুর টেনে ডাকলো, ও বিয়াই। উপস, কলিজায় লাগছে রে, আর তর্স হয়েছে না। চলো নিকা করে ফেলি। তিথি বাঁকা হেসে বলল, বিয়ে করবে? তা পকেটে কি টাকা আছে? বিয়ের খরচ সামলাবেন কিভাবে? শান একদম নির্লিপ্ত গলায় উত্তর দিল, আমার পকেটে নেই তো কি হয়েছে, বাপের পকেটে তো গিজ গিজ করছে। তিথি এবার হো হো করে হেসে ফেলল। বড় চমৎকার কথা তো। তা বিয়ের পর নিজে খাবেন কি, আর বউকেই বা খাওয়াবেন কি? শানের উত্তর দিতে এক সেকেন্ডও দেরি হলো না। সে একদম উদার প্রেমিকের মতো বুক ফুলিয়ে বলল, তুমি কি খুব বেশি খাও? কোনো সমস্যা নেই, আমি আমার ভাগের টুকু তোমাকে দিয়ে দেব। তিথির বিস্ময়ের সীমা নেই। লোকটা এত সুন্দর করে বাজে কথা বলতে পারে কিভাবে? আচ্ছা, খাওয়ার ঝামেলা তো না হয় মিটলো, তা ফিউচার প্ল্যান কি শুনি? শান এবার আকাশের দিকে তাকিয়ে জীবনের দর্শন শোনালো। ফিউচার প্ল্যান আর কি, আমি বাপের হোটেলে খাবো আর তুমি শ্বশুরের হোটেলে খাবে, ব্যাস, লাইভ জিঙ্গালালা। তিথি আর নিজেকে সামলাতে পারল না। হাসতে হাসতে সে পুলের পাড় থেকে উঠে দাঁড়ালো। পরনের জামা একটু ঝেড়ে নিয়ে প্যান্ডেলের দিকে হাঁটতে ধরল সে। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে শানকে বলে গেল, শুনুন মিস্টার শান, টাকা থাকলে পকেটে আমার মতো শত বিয়ান আসবে রকেটে, তাই ফালতু ঘোরাঘুরি ছেড়ে আগে পকেটের টাকা ভরুন। শান হো হো করে হেসে উঠে তিথির যাওয়ার পানে তাকিয়ে বেসুরে গলায় গান ধরল, আরে দূর, তুমি রাজি জামাই সাজি কে করে কে কাছে, বিয়ের পর দুজন মিলে ভাজবো ডিম ভাজে, পটলা পটলে নিয়ে চলো গ্রাম ছেড়ে পালাই, তোমায় নিয়ে থাকবো সুখে যদি থাকি ঢাকায়।
রাত তখন 3টের কাছাকাছি। রুশদির চোখের ঘুম যেন কর্পূরের মতো উবে গেছে। কিছুক্ষণ আগে যখন তার ঘুম ভাঙল, সে অনুভব করলো তার পেটের ভেতরটা যেন এক যুদ্ধক্ষেত্র। রুশদির একটা আজব রোগ আছে, পেটে খিদে নিয়ে সে মরে গেলেও ঘুমাতে পারে না। আজ সারাদিন বিয়ের হ্যাপা আর উত্তেজনায় পেটে দানা পানি পড়েনি বললেই চলে। দুপুরের সেই রাজকীয় সাগরানা টেবিলে ফারাজের কাজিনদের টিটকারি আর লজ্জার চোটে এক গ্লাস পানি ঠিকমতো গিলতে পারিনি। তখন মনে হয়েছিল লজ্জাটাই বড়, কিন্তু এখন মাঝরাতে পেট যখন বিদ্রোহ শুরু করেছে, তখন রুশদি হাড়ে মাসলে টের পাচ্ছে খিদের জ্বালা যে কী জ্বালা তা বোঝে না লজ্জাশীলতা। পাশে ফারাজ অগরে ঘুমোচ্ছে, খাম্বা, একদম খাম্বার মতো সোজা হয়ে ঘুমাচ্ছে। রুশদি অনেকক্ষণ এপাশ ওপাশ করলো, বালিশে মুখ গুজে পেটের ডাইনোসরগুলোকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। খিদের চোটে পেটের ভেতর এখন হাতি ঘোড়া না, আস্ত একটা ডাইনোসর ফ্যামিলি ফুটবল টুর্নামেন্ট খেলছে। পেটের ভেতর থেকে গুড়গুড় শব্দটি রুশদির কানের ডাইনামাইটের মতো শোনাচ্ছে। রুশদি লজ্জা পেল, ভাবলো তার পেটের শব্দে আবার ফারাজের ঘুম না ভেঙে যায়। অবশেষে খিদের কাছে তার লজ্জা মাথা নত করলো। রুশদি উঠে বসলো। বেডসাইড টেবিলের ল্যাম্পটা জ্বালাতেই ঘরের হলদেটে আলোয় সে দেখল ফারাজ পরম শান্তিতে একপাশে হাত ছড়িয়ে ঘুমাচ্ছে। রুশদি বড় এক সংকটে পড়ল। এখন কি করা যায়? তিথিকে ফোন করবে, কিন্তু এই অসময়ে মেয়েটা নির্ঘাত নাক ডেকে ঘুমাচ্ছে। তাছাড়া সেই মাঝরাতে খাবার জোগাড় করবেই বা কোত্থেকে? না, শেষমেশ ফারাজকেই ডাকতে হবে, কিন্তু ডাকবে কি বলে? নাম ধরে ডাকলে যদি আবার সেই ঝগড়া শুরু করে, নাকি ওগো শুনছেন বলে ডাকবে। ভাবতে ভাবতে রুশদির কান গরম হয়ে উঠল। ধুর, এখন কি রোমান্টিক হওয়ার সময়? পেটে যেখানে খিদের জ্বালায় পেট মোচড় দিয়ে উঠছে, সেখানে লজ্জা পাওয়া মানে নিজের পেটের উপর জুলুম করা। রুশদি নিজেকেই নিজে বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? তারই তো হাজবেন্ড। রুশদি কয়েকবার গলা পরিষ্কার করার চেষ্টা করলো, হাত বাড়িয়ে ফারাজের গায়ের ব্ল্যাঙ্কেটটা একটু টান দিল। মনে মনে সে নিজেকে শক্ত করলো। রুশদি নিচু স্বরে কাঁপা কাঁপা গলায় ডাকলো, এই যে শুনছেন? ফারাজ নড়ল না। রুশদি আবার ডাকলো, হ্যালো মিস্টার খাম্মা, মানে ফারাজ সাহেব, উঠুন না প্লিজ। আমার পেটের ডাইনোসরগুলো বিদ্রোহ ঘোষণা করেছে। এই যে হ্যালো, একটু উঠুন না। ফারাজের কোনো সারা শব্দ নেই। নিরুপায় হয়ে রুশদি তার গায়ে হাত দিয়ে মৃদু ধাক্কা দিল। এই উঠুন না একটু। ও হ্যালো, শুনছেন আপনি? ফারাজ কেবল একটু নড়ে চড়ে উঠল। আলস্যে আড়মোড়া ভেঙে পাশ ফিরে শুয়ে ঘুম যাওয়ানো কণ্ঠে বিড়বিড় করল, শের, ডিস্টার্ব করো না বাবা। আমি শের না, রোশদি। ততক্ষণে ফারাজ ফের ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছে। রুশদি এবার বেশ জোর দিয়েই ডাকলো। এই যে শুনছেন আপনি? ধরফরিয়ে ঘুম ভেঙে গেল ফারাজের। উঠে বসে কিংকর্তব্য বিমূঢ় হয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তারপর বিরক্তি নিয়ে শুধালো, কি হয়েছে? ক্ষুধা লেগেছে। তো আমি কি করব? রুশদি এবার সত্যি সত্যি রেগে গেল। গলার স্বর চড়িয়ে বলল, তো আমি কি করব মানে? খাবারের ব্যবস্থা করুন। এত রাতে আমি খাবার কোথায় পাবো? রিসোর্টের রেস্টুরেন্ট থেকে আনুন, অথবা ইভেন্ট ম্যানেজমেন্টের যারা আছে তাদের বলুন ব্যবস্থা করে দিতে। পারবো না আমি এত কিছু করতে। আপনি না বললেন স্ত্রীর সকল হক আপনি পূরণ করবেন? এখন আমার খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা করুন। ফারাজ এবার তেলে বেগুনে জ্বলে উঠল। রুশদির দিকে তাকিয়ে রাগে ফোঁস করে তপ্ত শ্বাস ছেড়ে বলল, হক আদায়ের আর সময় পেলে না? এই মাঝরাতে তোমার হক আদায় করতে হবে? এই বলে ফারাজ যখন আবার পাশ ফিরে অঘরে ঘুমানোর চেষ্টা করলো, তখন রুশদির ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সে এক ঝটকায় ফারাজের গায়ের ব্ল্যাঙ্কেটটা টেনে ছুঁড়ে মারল। ফারাজ এবার আসলেও চটে গিয়ে বিছানায় ধপাস করে উঠে বসলো। সে রাগে ফোঁস করে শ্বাস ছেড়ে প্রায় গর্জে উঠে বলল, কি শুরু করেছো তুমি? একটা মানুষ শান্তিতে একটু ঘুমাতেও পারবে না? ডাকাতের মতো ছো মেরে ব্ল্যাঙ্কেটটা কেড়ে নিলে কেন? রুশদি কোমরে হাত দিয়ে তড়িৎ জবাব দিল, আমার পেটে এখন ডাইনোসরগুলো বিশ্বযুদ্ধ শুরু করেছে। একটু আগেই না নফল নামাজ পড়ে কবুল করলেন যে আমার সব হক আদায় করবেন। পেটের খিদে মেটানো কি হকের মধ্যে পড়ে না মিস্টার সরফরাজ খান? ফারাজ মেঝের দিকে তাকিয়ে নিজের রাগ দমায়, তারপর হাই তুলতে তুলতে চরম বিরক্তির সাথে বলল, হক মানে কি? এই
যে রাত 3টের সময় রিসোর্টের ম্যানেজারকে কলার ধরে জাগিয়ে তুলে আমি পিৎজা আর বার্গার অর্ডার করব? এই মাঝরাতে কোনো শ্যাওলা গাছের পেতনি ছাড়া কেউ খাবার চায় না। তাহলে তোমার বসবাস কোন গাছে? একটা মরা মানুষও তো খাবার চাবে না এই রাতে। মরা মানুষ চায় না কারণ তাদের মেটাবলিজম বন্ধ হয়ে যায়। আমি তো জ্যান্ত মানুষ। আপনি কি চান বাসর রাতে আপনার বউ খিদের চোটে ফিট হয়ে পড়ে থাকুক? তখন যখন পুলিশ এসে আপনাকে ধরবে, সকালবেলা নিউজ হবে বাসর ঘরে মন্ত্রী শেহজাদ খানের পুত্রবধূ খাবার না পেয়ে ইন্তেকাল করিয়াছে। এর দায়ভার কার? ফারাজ এবার আর সহ্য করতে পারল না। সে বিছানা ছেড়ে রাগে তরপাতে তরপাতে উঠে দাঁড়ালো। তার চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে সে রুশদিকে এখনই বাসর ঘরের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেবে। সে দাঁতে দাঁত চেপে বলল, অদ্ভুত এক মেয়ে তুমি। আল্লাহ, আমার কপালে এমন মেয়ে মানুষ রেখেছিলে। খাবার আনবেন কিনা সেটা বলুন, না হলে আমি একাই বাইরে যাব। রুশদি জেদ ধরে বিছানা ছেড়ে দরজার দিকে এগোতে চাইল। ফারাজ বুঝল এই মেয়েকে শান্ত করার একমাত্র উপায় হলো ওর মুখে কিছু খাবার গুজে দেওয়া। সে অগত্যা রাগে গজগজ করতে করতে দরজার দিকে পা বাড়ালো। বিড়বিড় করে বলতে লাগলো, বাসর ঘরে মহারানীর ক্ষুধা পেয়েছে, তার জন্য আমি খাবার খুঁজতে যাচ্ছি। এটা শুনলে কাসিনরা হাসতে হাসতে আমার মান সম্মানের চাটনি বানিয়ে দেবে। রুশদি পেছন থেকে একটা বিজয়ের হাসি দিয়ে টিটকিরি ছুড়ল। আপনার মান সম্মানের চাটনি বানানো হয়ে গেলে আমার জন্য নিয়ে আসবেন। আমার চাটনি খুবই পছন্দ। ফারাজ আর পেছনে ফিরে তাকালো না। ঝড়ের বেগে রুম থেকে বের হতে গেলেও খাবার জোগাড় করতে ফারাজ রিসোর্ট ম্যানেজারের লোকজনকে ঘুম থেকে জাগিয়ে কোনো মতে এক ট্রে খাবার ম্যানেজ করলো। সেখানে চিকেন রোস্ট, গরম পরোটা আর কিছু কাবাব ধোয়া ছাড়ছে। রুমে যাওয়ার সে একবার শানকে ফোন করে শেরের খবর নিল। শের তার দাদির সাথে ঘুমিয়ে পড়েছে। এরপর ফারাজ যখন সেই খাবারের ট্রে হাতে নিয়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে এগোচ্ছিল, তখন তার কপালে চিন্তার ভাঁজ। যদি কেউ দেখে ফেলে? তার আশঙ্কাই সত্যি হলো। লবির এক কোণে তখনও আড্ডা দিচ্ছিল সে কুটনি ভাবি আর তার দলবল। ফারাজকে খাবারের ট্রে হাতে আসতে দেখে এই ভাবির চোখ দুটো চকচক করে উঠল। ভাবির এমন ধরনের কথায় আশেপাশের কাজিনরা হো হো করে হেসে উঠল। লজ্জায় ফারাজের কান গরম হয়ে উঠেছে, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জানতো এখন যদি সে বলে রুশদির খিদে লেগেছে বলে, তবে এই ভাবি কাল পুরো বিয়ে বাড়ি ঢোল পিটিয়ে বেড়াবে। ফারাজ শুকনো একটা হাসি দিয়ে বলল, না ভাবি, আসলে আমারই খুব খিদে পেয়েছে। সারাদিন তো দৌড়ঝাঁপের উপরে ছিলাম, ঠিকমতো খাওয়াই হয়নি। ফারাজ এবার আর চুপ থাকলো না। ভাবির হাজবেন্ড অর্থাৎ তার বড় ভাই পাশে বসে ঝিমুচ্ছিলেন। ফারাজ ভাইয়ের দিকে তাকিয়ে বেশ গম্ভীর কিন্তু রসিয়ে গলায় বলল, ভাইয়া, আপনাকে একটা টিপস দিয়ে যাই। কাল থেকে ভাবির কথা একদম শুনবেন না। শুনলেই কিন্তু আমার মতো বউয়ের গোলাম খেতাব পেয়ে যাবেন। তখন কিন্তু এই আড্ডায় আপনার নামে এমন রসালো গল্প হবে। ভাইয়া অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে লাগলেন। আর ভাবি মুখটা মুহূর্তেই তিতা করলার মতো হয়ে গেল। আড্ডার বাকিরা এবার ফারাজের বদলে ভাবিকে নিয়েই হাসাহাসি শুরু করলো। ফারাজ সেই সুযোগে আর এক মুহূর্ত দেরি না করে গটগট করে নিজের রুমের দিকে হাঁটা দিল। রুমে ঢুকে সে ট্রেটা বিছানার উপর রাখলো। রুশদি তখনও বিছানায় খিদের চোটে কুমড়ো হয়ে বসেছিল। ফারাজ রাগে ফোঁস করে বলল, এ নাও তোমার খাবার। তোমার এই মাঝরাতের খিদের জন্য আমাকে হাসির পাত্র হতে হলো। রুশদি খাবারের সুবাস পেয়ে ফারাজের কথা তার কানে ঢুকলো না। সে চোখ বড় বড় করে খাবারের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, বাহ, আপনি তো দেখি কাজের লোক। খাম্মা হলেও আপনার স্পিরিট আছে। ফারাজ খাবারের ট্রেটা বিছানায় রেখে একপাশে ধপ করে বসে পড়ল। তার চোখে মুখে তখন রাগ স্পষ্ট। রুশদি খিদের চোটে সব ভুলে চিকেন রোস্টের লেগ পিসটা টেনে নিয়ে কামড় বসালো। ফারাজ আর চোখে চেয়ে থেকে তাচ্ছিল্যের সুরে বলল, আস্তে খাও, হাড়টা চিবিয়ে আবার গলায় আটকে ফেলো না যেন, পরে আরেক জ্বালা। তোমার এই খিদের জন্য আমার মান সম্মান সব ওই কুটনি ভাবি ভর্তা বানিয়ে ফেলেছে। রুশদি এক মুখ খাবার নিয়ে অস্পষ্ট গলায় বলল, মান সম্মান তো আপনার এমনিও নেই মিস্টার খাম্মা। আপনি কি খাবেন? একটু টুকরো দিব? ফারাজ একবার ভাবলো না বলবে, কিন্তু পরক্ষণে পেটের ভেতরটাও একটু মোচড় দিয়ে উঠল। সে অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে এক টুকরো কাবাব ছিল। ঠিক সেই মুহূর্তে চট করে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। কারেন্ট চলে গেছে বোধহয়। কিছুক্ষণ পার হলো, রিসোর্টের ব্যাকআপ জেনারেটর চালু দিচ্ছে না। জেনারেটর অন করছে না কেন? রুশদি অন্ধকারে হাতড়াতে হাতড়াতে চেঁচিয়ে উঠল। ফারাজ অন্ধকারের মাঝেই দাঁতে দাঁত চেপে বলল, চুপ করে মোবাইলটা বের করো।
রুশদি অন্ধকারে কোনো মতে বিছানা হাতড়ে নিজের ফোনটা পেল না। সে মিনমিন করে বলল, আমার ফোন চার্জে, খুঁজে পাচ্ছি না। আপনারটা জ্বালান না। ফারাজ পকেট থেকে নিজের ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। ফোনের সেই তীব্র সাদা হঠাৎ চোখে পড়তেই রুশদি চোখ মুখ কুঁচকে ফেলল। ফারাজ এক হাতে ফোনটা উঁচু করে ধরে রাখলো যাতে রুশদি খেতে পারে। তার এই পোজ দেখে রুশদি ফিক করে হেসে দিল। হাসছো কেন? ফারাজ ভ্রু কুঁচকাল। আপনাকে একদম ওই স্ট্যাচু অফ লিবার্টির মতো লাগছে। এক হাতে মশাল ধরে আছেন। রুশদি হাসতে হাসতে খাবার চিবোচ্ছে। ফারাজ এবার আসলেও নরম হয়ে এলো। তার ফোনের আলোয় রুশদির মায়াবী মুখটার দিকে তাকিয়ে সে নিচু স্বরে বলল, জানো রুশদি, তোমার মতো আত পাগল মেয়ে আমি দুটো দেখিনি। ফারাজের মুখ থেকে এত সুন্দর প্রশংসা শুনে রুশদি অল্প হাসল। সে এক টুকরো পরোটা ফারাজের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার ভাগ্য ভালো আমি আধ পাগল, পুরো ফুল পাগল না। না হলে আপনার কপালে বিরাট দুঃখ ছিল। ফারাজ চুপ করে রইল। রুশদির বাড়িয়ে দেওয়া পরোটাটা মুখে তুলে নিয়ে বলল, পুরো পাগল হতে তাও মানা যেত, এই হাফ মেন্টালটা না মানতে পারছি না। রিসিপশনের সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত প্রায় শেষ। আত্মীয় স্বজনরা যে যার গন্তব্যে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সারাটা দিন হাজারো মানুষের ভিড়ে একটা কৃত্রিম হাসি মুখে বুলিয়ে রাখলেও রুশদির বুকের ভেতরটা এখন হাহাকার করে উঠছে। সে গুটি গুটি পায়ে আনাস হকের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা আধ খোলা। ভেতরে আনাস হক নিজের ব্যাগ গোছাচ্ছেন। আনাস হক একটু ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখলেন রুশদি দাঁড়িয়ে আছে। তিনি নির্বিকার গলায় প্রশ্ন করলেন, কিছু বলবি? রুশদি কোনো উত্তর দিল না। সে কোনো এক অদৃশ্য টানে বাবার কাছে গিয়ে দাঁড়ালো এবং হুট করেই তাকে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে ছিল আজন্মের এক জমাটবদ্ধ আকুতি। বাবার গায়ের গন্ধটা পেতেই তার চোখের কোণের বাঁধ ভেঙে গেল। কয়েক ফোঁটা নোনা জল গড়ালো বাবার বুকের উপর। মুখ লুকিয়ে রুশদি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তোমাকে অনেক ভালোবাসি আব্বু। আম্মু চলে যাওয়ার পর এই পৃথিবীতে তুমি ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। তুমি বিশ্বাস করো, শত চেষ্টার পরেও আমি তোমাকে ঘৃণা করতে পারি না। তোমার দেওয়া সব অন্যায় আবদার কেন হাসি মুখে মেনে নিই জানো? কারণ আমার খুব ভয় হয় আমি যদি তোমার কথার অবাধ্য হই তবে হয়তো তুমি খুব কষ্ট পাবে। তোমার সেই কষ্টের দায়ভার নেওয়ার ক্ষমতা আমার নেই। খানিকটা দম নিয়ে রুশদি আবার বলল, আমি জানি আমি তোমার কাছে বোঝা ছিলাম, কিন্তু শেষবারের মতো আমার একটা কথা রাখবে? ছোটবেলার মতো করে আমাকে শুধু একবার মা বলে ডাকবে আব্বু? এই একটা ডাক শোনার জন্য আমার আত্মাটা বছরের পর বছর তৃষ্ণার্ত হয়ে আছে। কথা দিচ্ছি এই একটা আবদার রাখলে আমি আর কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইবো না। রুশদি বরাবরই বাবার কাছে বড় অসহায়। আনাস হকের অবহেলা আর রূঢ় ব্যবহার তাকে বারবার বিষাক্ত করলেও দিন শেষে ওই মানুষটার এক চিলতে স্নেহের জন্য সে সব অপমান ভুলে যেতে রাজি। কিন্তু আনাস হকের পাথুরে মনে মেয়ের এই আর্তনাদ এক বিন্দু করুণার উদ্রেক করল না। তার চোখে মুখে কোনো অনুশোচনা বা স্নেহের লেশমাত্র দেখা গেল না। বরং মনে হলো তিনি এই আবেগঘন পরিস্থিতি থেকে দ্রুত নিষ্কৃতি পেতে চান। খুবই অবহেলা আর বিরক্তির স্বরে তিনি রুশদিকে ছাড়িয়ে নিয়ে বললেন, আচ্ছা ডাকলাম মা, হয়েছে তো এবার? রুশদির তপ্ত চোখের জল বাবার নির্লিপ্ততার কাছে হার মেনে গেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর আনাস হক যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে আবার নিজের ব্যাগটা টেনে নিলেন। পরের দিন সকাল সকাল খানবাড়িতে হাজির হলো আনাস ও নাহিদা। তারা খানবাড়ির বিশাল ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তাদের সামনে বসে আছেন রাইমা খান। আভিজাত্যের চরম শিখরে থাকা এই নারীটি পায়ের উপর পা তুলে কফিতে চুমুক দিচ্ছেন। তার সামনে বসে থাকা আনাস হক আর নাহিদার ভেতরে চলছে অস্থিরতা। নাহিদা বারবার আনাস হকের হাতের কনুই দিয়ে গুঁতো দিচ্ছে কিছু শুরু করার জন্য, আর আনাস হক তাদের থামিয়ে দিচ্ছেন। রাইমা খান তাদের অবস্থা দেখে অত্যন্ত শীতল গলায় বললেন, যা বলতে চাচ্ছেন সরাসরি বলুন, আমার হাতে খুব একটা সময় নেই। আনাস হক গলা ছেড়ে আমতা আমতা করে শুরু করলেন, আসলে যা দেওয়া নেওয়ার কথা ছিল তা তো এখনো হলো না, তাই আর কি আশা। তা ভাই সাহেব কি বাড়িতে আছে? ওনার সাথে একটু কথা বলি। রাইমা খান কফির কাপে শেষ চুমুক দিয়ে সেটা টি টেবিলে রাখলেন। তার চোখের চাহনি আরও ধারালো হয়ে উঠল। মন্ত্রী সাহেব অন্তত ব্যস্ত মানুষ, দেশের গুরুত্বপূর্ণ কাজ ফেলে আপনার মতো মানুষের সাথে অযথা সময় ব্যয় করার মতো সময় ওনার নেই। আর আপনি কিসের দেওয়া নেওয়ার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না।
আনাস হক এবার কিছুটা নির্লজ্জের মতো হেসে বললেন, কিছু অর্থ তো দেওয়ার কথা ছিল, বিয়ে তো হয়ে গেল, মেয়েও আপনাদের বাড়িতে। এখন আমাদের পাওনাটা মিটিয়ে দিলেই আমরা নিশ্চিত হতে পারতাম আর কি। রাইমা খানের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তিনি সোজা হয়ে বসে বললেন, আপনি কি রুদুষির বিনিময়ে পাওয়ার টাকার কথা বলছেন? সোজা বাংলায় বলতে গেলে নিজের মেয়েকে বিক্রি করার অর্থের কথা। আনাস হক থতমত খেয়ে গেলেন। জি মানে ওভাবেই তো কথা ছিল। শুনুন আনাস সাহেব, রাইমা খানের কণ্ঠস্বর এবার বরফের মতো ঠান্ডা। আমরা আমাদের ছেলের জন্য সম্মানিতা ঘরের বউ এনেছি, বাজার থেকে কোনো সস্তা পণ্য কিনে আনিনি যে তার বিনিময়ে আপনার হাতে নোটের বান্ডিল তুলে দিতে হবে। তাই এই সব কাদর্য বিষয় নিয়ে যদি দ্বিতীয়বার কথা না বলেন তবে আমরা খুশি হব। টাকা দেওয়া হবে না শুনে পাশে বসে থাকা নাহিদা এবার আর নিজেকে সামলে রাখতে পারল না। বিড়াল যেন হুট করে খ্যাক করে ওঠে, সেভাবেই চিৎকার করে উঠল সে। টাকা দিবেন না মানে? বিয়ের আগের তো কত মিষ্টি কথা ছিল, মেয়ে আপনাদের চৌকাট পেরোলেই আমাদের পাওনা আমাদের হাতে দিয়ে দিবেন। এখন রুশদি ঘরে ঢুকতেই রূপ বদলে গেল। টাকা এখন দিবেন না কেন? রাইমা খান বিন্দুমাত্র বিচলিত হলেন না। তার স্থির দৃষ্টি নাহিদাকে মনে করিয়ে দিল যে তিনি কার সামনে দাঁড়িয়ে আছেন। রাইমা খান বললেন, বোধহয় আপনাদের কোনো সমস্যা আছে। একটু আগে আমি যা বলেছি ওইটা আমার শেষ কথা। আমাদের বাড়িতে আপনাদের মতো লোভী আর ছোট লোকদের কোনো স্থান নেই। টাকা তো পাবেনই না, বরং আবারও যদি এই দাবি নিয়ে আসেন তবে মন্ত্রী সাহেবের ক্ষমতা সম্পর্কে আপনাদের ভালোই ধারণা হবে। এবার দয়া করে বের হন। রাইমা খানের কড়া কথা শুনে নাহিদার চেহারার রং মুহূর্তেই বদলে গেল। তার কণ্ঠস্বরে এখন উপচে পড়া উগ্রতা। আমার ফাও কথা শুনতে আসিনি। আপনাদের মতো বড়লোকের বাড়ির বউ হয়ে রশদি এখন রাজরানী হয়ে আছে, আর আমাদের বেলায় লবডাঙ্কা। মন্ত্রী সাহেবের ক্ষমতা দেখিয়ে পার পাবেন না। টাকা না নিয়ে আমরা এখান থেকে এক পাও নড়ছি না। রাইমা খান ঠান্ডা চোখের দৃষ্টি এবার সরাসরি নাহিদার চোখে। আমাদের বাড়ির কাজের লোকগুলোও আপনার চেয়ে নিচু গলায় কথা বলে। এটা ড্রয়িং রুম, মাছের বাজার নয়। আনাস সাহেব, আপনার স্ত্রীকে সামলান, নইলে আমার দারোয়ান ওকে গেটের বাইরে রেখে আসার সময় কিন্তু ঠিক এইভাবেই টেনে হিচড়ে নিয়ে যাবে। আনাসক কিছুটা ভরকে গিয়ে নাহিদার আঁচল টেনে ধরার চেষ্টা করলেন। আরে নাহিদা, বসো, কথা তো এখনো শেষ হয়নি। কি কথা শেষ হয়নি? নাহিদা এবার আনাসকের হাতটা ঝামটা দিয়ে সরিয়ে দিল। তুমি তো একটা মেরুদণ্ডহীন পুরুষ। নিজের পাওনা চাইতে এসেও কুকড়ে আছো। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে আমাদের সময় লাগবে না। রুশদির ওপর আমাদের অধিকার এখনো শেষ হয়ে যায়নি। আমরা যদি এখনই ওকে নিয়ে যেতে চাই, আপনারা আটকাতে পারবেন না। রাইমা খান মৃদু হাসলেন। তিনি বেল টিপে ভেতরে ইশারা করতেই দুজন দীর্ঘদেহী বডিগার্ড ঘরে ঢুকলো। রুদোষী এখন এই বাড়ির বউ, আপনাদের পণ্য নয় যে যখন খুশি ফেরত নিয়ে যাবেন। আর আপনাদের দাবি করা ওই তথাকথিত পাওনা, ওটা পাওনা নয়, ওটা ছিল একটা টোপ যে বাবা মা নিজের সন্তানকে টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়ার চুক্তি করে। তাদের আইনের ভাষায় কি বলে জানেন তো? আমি চাইলে এখনই পুলিশের হাত আপনাদের হাতে তুলে দিতে পারি। জালিয়াতি আর ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে আপনারা চাইলে আরও বড় মামলা ঠুকতে পারি। নাহিদা কিছুটা ভয় পেল ঠিকই, কিন্তু জেদ ছাড়ল না। পুলিশের ভয় আমাদের দেখাবেন না। আপনারাও তো সেই লেনদেনে রাজি হয়েছিলেন। আমরা ডুবলে আপনাদেরও সাথে নিয়ে ডুববো। প্রমাণ আছে কোনো? মৃদু হেসে বললেন রাইমা খান। আবার বললেন, আপনাদের মতো লোভী মানুষের সাথে আমি কোনো লিখিত চুক্তি করিনি। এখন দয়া করে বিদায় হন। আমার ছেলের সাথে রুদোষী এই মুহূর্তে ওপরের ঘরে আছে। আমি চাই না আপনাদের এই কুৎসিত চেহারা দেখে ওর সকালটা নষ্ট হোক। বডিগার্ডরা এক কদম এগিয়ে আসতেই আনাস হক বুঝতে পারলেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। তিনি ফ্যাকাশে মুখে নাহিদার হাত শক্ত করে ধরলেন। চলো এখান থেকে, পরে কথা হবে। নাহিদা যেতে যেতেও চিৎকার করে বলতে লাগলো, দেখে নিব আপনাদের। রুশদিকে দিয়েই আপনাদের হাড়ি ভাঙবো আমি, মনে রাখবেন। খান বাড়িতে রুশদির আজ 12তম দিন। এই অল্প কদিনেই সে নিজেকে এই নতুন পরিবেশের সাথে বেশ মানিয়ে নিয়েছে।
নিজের অজান্তেই সে খুঁজে পেয়েছে এমন এক পরিবার যা সে এতদিন শুধু কল্পনাতেই এনেছিল। স্নেহমাখা শাসনের জন্য রাইমা খানের মতো একজন মা পেয়েছে। তার ছোট ভাই নাহিদের অভাবটা যেন সুদে আসলে পূরণ করে দিয়েছে শান। মাতৃত্বের এক অদ্ভুত সুখানুভূতি রুশদির মনে খেলা করে যখন পুচকে শের সারাটা দিন মম বলে তার আঁচল ধরে ঘুরঘুর করে। তবে খানবাড়ির দুজন মানুষের সাথে রুশদির দূরত্বটা এখনও রয়েই গেছে। একজন হলেন শেহজাদ খান। রাজনৈতিক ব্যস্ততায় তিনি প্রায় বাড়ির বাইরে থাকেন, আর যখন থাকেন তখন তার গাম্ভীর্য পুরো বাড়ি তখন একদম চুপ হয়ে থাকে। তাকে দেখলেই রুশদির বুকটা ধক করে ওঠে। এক অজানা ভয়ে সে তটস্থ থাকে। তাই শ্বশুরমশাই বাড়িতে থাকলে রুশদি নিজের ঘর ছেড়ে বের হন না। আর দ্বিতীয় জন হলো সেই আল্লালের ঘরে দুলাল, নবাব সিরাজউদ্দৌলার কথিত নাতি জনাব ফারাদ সাহেব। রুশদির সাথে তার সম্পর্কটা ঠিক টম অ্যান্ড জেরি। কারণে অকারণে তাদের মধ্যে ঝগড়া লাগে। নতুন বউ তার স্বামীর সাথে এমন তেড়ে ফুলে ঝগড়া করতে পারে, তার রুশদি আর ফারাজকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। ফারাজকে দেখলে রুশদির বিন্দুমাত্র মনে হয় না যে সে তার স্বামী। তখন সকাল 11:30। বাড়িতে এক ধরনের আলসেমি, দুপুর নামার প্রস্তুতি চলছে। শের এখন স্কুলে, কেজি ক্লাসের এই পুচকিটার এতক্ষণে ছুটি হয়ে যাওয়ার কথা। ড্রাইভারই সাধারণত তাকে আনতে যায়, ফারাজ যায় মাঝে সাঝে। রুশদি নিচে রাইমা খানের সাথে চা আড্ডা সেরে ফারাজের ঘরে ঢুকলো। রুমে ঢুকে দেখলো ফারাজ বিছানায় আধশোয়া হয়ে আপন মনে ফোন ঘাঁটছে। রুশদি বিছানার পাশে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। আজ সে মনে মনে একটা প্রস্তুতি নিয়ে এসেছে। তাদের মধ্যে এই তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে ঝগড়াটা এবার কমানো দরকার। একটা সমঝোতায় না পৌঁছালে এভাবেই হয়তো সারা জীবন মুখ দেখা দেখি বন্ধ থাকবে। রুশদি কয়েকবার গলা পরিষ্কার করলো। ফারাজ একবার চোখের কোণ দিয়ে রুশদিকে দেখলো, কোনো ভাবান্তর দেখালো না। রুশদি 2 হাত বগল দাবা করে ফারাজের সামনে শক্ত হয়ে দাঁড়ালো। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে গম্ভীর গলায় বলল, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ফারাজ ফোনের স্ক্রিন থেকে চোখ সরালো না। আঙ্গুল চালাতে চালাতেই নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, বলো, শুনছি তো। কারোর সাথে কথা বলার সময় সেই মানুষটি অন্যদিকে মনোযোগ দিয়ে থাকলে রুশদির ভীষণ রাগ হয়। ফারাজের এই অবহেলা তার মেজাজ আরও বিগড়ে দিল। সে দাঁতে দাঁত চেপে বলল, ফোনটা রাখুন আগে, তারপর বলছি। বললাম তো বলো, আমার কান দুটো তো খোলাই আছে। ফারাজের ভাবলেশীন উত্তর। রুশদি এবার রাগে গজগজ করতে করতে বলল, আপনি ফোনটা রেখে আমার দিকে তাকিয়ে কথা বলুন। আমি কি চোখ দিয়ে শুনবো নাকি কান দিয়ে? আমার কান খাড়া আছে, তুমি বলে যাও। আমার চোখ যেদিকেই থাকুক আমি ঠিকই শুনছি। ফারাজের পুরো মনোযোগ তখন ফোনের স্ক্রিনে, কোনো এক খেলায় বা মেসেজে নিবদ্ধ। রুশদি শেষবারের মতো সতর্ক বাণী উচ্চারণ করল। ফোনটা রাখুন বলছি। ফারাজ এবারও পাত্তা দিল না, আগের মতোই বলল। তুমি বলো। ধৈর্যের বাঁধ ভেঙে গেল রুশদির। সে এক ঝটকায় ফারাজের হাত থেকে ফোনটা কেড়ে নিল। রুশদি ফোনটা নিচের পেছনে লুকিয়ে বলল, এবার হয়েছে, আমার দিকে তাকাতে পেরেছেন? ফারাজ এবার বিছানায় সোজা হয়ে বসে পূর্ণ দৃষ্টিতে রুশদির দিকে তাকালো। তার কপালে কিঞ্চিত বিরক্তির রেখা ফুটে উঠেছে। রুশদি মনে মনে এটাই চেয়েছিল, ফারাজের সমস্ত মনোযোগ নিজের দিকে টেনে নাও। ফারাজ হাত ঝেড়ে বিরক্তি নিয়ে বলল, এখন কি বলবে বলো, শুনছি। রুশদি তার জমানো শর্তগুলো পেশ করতে শুরু করলো। আপনি আর আমার সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া করতে পারবেন না। আপনি আমার সাথে একদম হাজবেন্ডের মতো বিহেভ করবেন। ফারাজ নির্বিকার মুখে রুশদির দিকে তাকিয়ে রইল। তার চোখ বলছে সে কথাগুলো শুনছে, কিন্তু প্রতিক্রিয়া দেখালো না। কেবল শান্ত গলায় ছোট করে প্রশ্ন করল, আর কিছু? আর আর আমাকে ভুলেও খাটো পটল বলবেন না। আমার হাইট একটু শর্ট হতেই পারে, আপনি অপমান করতে পারবেন না। ফারাজের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল, সে তা প্রকাশ হতে দিল না। আবারও সেই একই ছোট্ট প্রশ্ন, আর আর রাতে আমার ক্ষুধা লাগলে আমার সাথে ঝগড়া না করে খাবারের ব্যবস্থা করে দেবেন। ফারাজ একবারও হেলদোল দেখালো না, তার মুখে শুধু সেই এক শব্দ, আর রুশদি এবার গভীর চিন্তায় পড়ল। আর কি বলা যায়? ফারাজকে বাঘে আনতে হলে ফর্দটা বেশ লম্বা হওয়া প্রয়োজন। সে একটু ভেবে নিয়ে বলল, আর আর বাইরে যখন যাব তখন আপনি একটু কুঁজো হয়ে আমার সাথে হাঁটবেন, যাতে আমাকে বেশি খাটো না লাগে।
ওই খাম্মার মতো সোজা হয়ে হাঁটলে মানুষ ভাববে আমি আপনার পকেট থেকে পড়ে গিয়েছি। ফারাজ এবারও গম্ভীর মুখে বলল, আর আর মাঝরাতে যদি হঠাৎ করে রাস্তার মোড়ের মামার দোকানে চা খেতে ইচ্ছে করে, কিংবা বৃষ্টিতে ভিজতে মন চায়, বা রাতে হাঁটতে মন চায়, তবে আপনি কোনো ওজোর আপত্তি ছাড়াই আমার সাথে যাবেন। খবরদার, তখন কিন্তু আপনার ওই ক্লিন সেভড গম্ভীর চেহারা নিয়ে বলবেন না যে আপনার ঘুম পাচ্ছে।